আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পয় চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব 11তম। ঢাকা বোর্ড 2025 এর অন্য সকল ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনে রয়েছে ঢাকা বোর্ড 2025 এর পরিসংখ্যান সৃজনশীল সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক আজকের আয়োজনটি। আজকের আয়োজনে 11 কতে বলা হয়েছে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 ক দিয়ে শুরু করি। 11 ক। তো হাতির সংখ্যা বিচ্ছিন্ন চলক। এখানে আমাদের দুইটা অংশে উত্তর করতে হবে, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে কোন ধরনের চলক, তো আমরা সেটা লিখব, তারপর এবং কেন সেটা ব্যাখ্যা করব। হাতির, আচ্ছা এটাতে সরাইনি, হাতির সংখ্যা বিচ্ছিন্ন চলক, কারণ প্রতিটি হাতির সংখ্যা গণনাযোগ্য। এবং তা পূর্ণ সংখ্যায় করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হাতির সংখ্যা যেহেতু বিচ্ছিন্ন চলক, কারণটা হলো কি, হাতির সংখ্যা গণনাযোগ্য এবং তা পূর্ণ সংখ্যায় গণনা করা হয়, আর যেগুলো পূর্ণ সংখ্যায় গণনা করা হয় সেগুলোকেই বিচ্ছিন্ন চলক বলে। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমাদের পরের অঙ্কটি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। তো আমাদের এখানে অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া আছে, অর্থাৎ এলোমেলোভাবে উপাত্তগুলো দেওয়া আছে। এখন এটাকে নির্ভর করে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য আমাদের টেবিলের বাইরে দুটি ধাপ আছে, সেই দুটি ধাপ আমরা এখন কমপ্লিট করব। তাহলে এখন 11 খ লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রথম টেবিলের বাইরের প্রথম ধাপটি হলো আমাদের পরিসর নির্ণয় করতে হবে। তো তোমরা পরিসর নিশ্চয়ই জানো যে সর্বোচ্চ সংখ্যা থেকে এখানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে তার সাথে এক অ্যাড করে দেওয়া হয়, তাহলেই সেটা পরিসর হয়ে যায়। তোমরা লিখতে পারি পরিসর সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান 99, 99-এর চেয়ে বড় মান এখানে নেই, তাহলে এখানে আমরা লিখতে পারি 99 মাইনাস সর্বনিম্ন মান এখানে আমরা দেখতে পাই 50, আর এখানে সর্বনিম্ন মান নেই, তো আমরা এখানে লিখব 50 প্লাস 1। এখন আমরা এটিকে নির্ণয় করার জন্য, আচ্ছা
এখন তাহলে আমরা এটা বিয়োগ করি, তাহলে হবে 9 আর এখান থেকে 4 যোগ 1, তাহলে কি হলো 50। শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে শ্রেণী সংখ্যাও নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা আমরা কি জানি যে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তিটা কি, দুটি সংখ্যার মাঝামাঝি যে পরিসরটা থাকে, যে পার্থক্যটা থাকে সেটাকে আমরা পরিসর বলি, শ্রেণী ব্যাপ্তি বলি। তো শ্রেণী ব্যাপ্তি এখানে আমাদের কোনো প্রশ্নে কোনো জায়গায় উল্লেখ করা নেই, সুতরাং আমরা এখানে এটা ধরে নিতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা লিখি শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান পরিসর পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো আমরা এখানে থার্ড ব্র্যাকেটে উল্লেখ রাখবো যে শ্রেণী ব্যাপ্তি সমান 5 ধরিয়া। তো তাহলে এখানে আমরা পরিসর দেখতে পাচ্ছি 50 ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি আমাদের কত, 5 বা শ্রেণী ব্যবধান। সো 5 10 50। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে কোনো শ্রেণী সংখ্যা কখনোই দশমিক ভগ্নাংশ হয় না। যদি আমাদের এরকম থাকতো যে 9.5, যদি আমরা এটাকে লিখতাম, যেমন হলো এখানে 9.5, তাহলে আমরা এটার পরের সংখ্যাটা ধরে নিতাম। তার পরের সংখ্যাটা কত হতো, 10। তো এভাবে আমাদের, যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা দশমিক অংশে থাকে না, এই জন্যে তো আমরা ওইটাকে এইভাবে লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমাদের একটি টেবিল তৈরি করতে হবে। তাহলে শুরু। শ্রেণী ব্যাপ্তি, তারপরে হলো ট্যালি, তারপরে শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা। তো শ্রেণীর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে fi দ্বারা, ধাপ বিচ্যুতি ui, এবং এই দুটির হলো গুণফল। আমরা এখানে শ্রেণী ব্যবধানের সর্বনিম্ন মানটি কত, সর্বনিম্ন হলো 50। তো আমরা স্টার্ট করেছি 50 থেকে, যেহেতু আমাদের এই উপাত্তগুলো, অবিন্যস্ত উপাত্তগুলো থেকে আমাদের সর্বনিম্ন যেটা পাওয়া গেছে সেটা হলো 50। তো আমরা এখানে 50 থেকে স্টার্ট করব। যদি আমাদের 39 থাকে তাহলে 39 থেকে শুরু করব। এবার আমরা এই শ্রেণী ব্যবধান 5 করে যোগ করা হয়েছে, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95। এবার পরেরটাকে আমরা কিভাবে লিখছি, এই যে এই নিচেরটা থেকে 1 কমালে কত হবে, 55 থেকে যদি 1 কমায় 54, তার নিচেরটা থেকে যদি 1 কমায় তাহলে হবে 59, এটার নিচে থেকে যদি 1 কমায় 64, এটার নিচে থেকে যদি 1 কমায় 69, এই 75 থেকে যদি 1 কমায় 74, 80 থেকে যদি 1 কমায় 79, 85 থেকে যদি আমরা 1 কমাই 84, আবার 90 থেকে 1 কমালে 89, তারপরে এখান থেকে 1 কমালে হলো 94। তো আমাদের পরেরটা আমরা লিখব কিভাবে, যে আমরা দুইভাবে লিখতে পারি, যে এটার পরের সংখ্যাটা কত, 100। তাহলে 100 থেকে যদি আমরা 1 কমাই দিই তাহলে পরে হবে 99। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে ট্যালি চিহ্ন নির্ণয় করব। তো ট্যালি চিহ্ন নির্ণয় করার জন্যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে এই 75-এর অবস্থান কার মধ্যে আছে। 75-এর অবস্থান দেখো, এই
75 থেকে 79 মধ্যে, অর্থাৎ এই 75 থেকে বড় এই 79 পর্যন্ত। তো সেখানে আমাদের এই 75 আমরা একটা করে কেটে দেবো আর একটা করে লিখবো। তো 75 আমাদের এখানে অবস্থান করছে এখানে, তাহলে আমরা এখানে একটি দাগ দেবো। তারপরে আমরা 65 অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে লিখবো। 80 অবস্থানটি জাস্ট এখানে। 55 অবস্থানটি আমরা এখানে লিখতে পারি। তারপর 60 অবস্থানটা এখানে লিখতে পারি। 80, তা 80 কার মাঝে আছে? এই যে এখানে। তারপরে 50 কার মধ্যে আছে? এই যে এখানে। তারপর 75 আমাদের এখানে আছে, দুটি দাগ। তারপরে আমাদের পরবর্তীটা হলো 64। তো 64 এই যে এখানে আছে উপরে, তো 64। তারপরে আমাদের আছে 70, তো 70 আমাদের এখানে আছে। 80 অবস্থানটি জাস্ট এখানে আছে 80, তো আমরা এখানে কেটে দেব। 75, 75, তো 75 এখানে আছে, এখানে লিখব। 55 অবস্থান এইখানে। তারপরে আছে পরবর্তী আছে আমাদের 80, তো 80 অবস্থান এখানে। এরপরে 70, 70 অবস্থানটা এখানে পাইছি। তারপরে 75, তো 75 এখানে কোথায় আছে? এই যে এখানে 75। এরপরে 67টা এই যে এখানে। 65, 66, 67, অর্থাৎ এইখানে আছে 67, যেহেতু আমাদের 69 পর্যন্ত আছে, 65 থেকে 69, তার মানে এখানেই পাবো। আচ্ছা, তারপরে 80 অবস্থান আমাদের এখানে আছে। তো যখন 5টা হয়ে যাবে তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আড়াআড়ি টান দেবো, তাহলে এটার অর্থই হবে 5টা। তো আমরা একটু আরেকবার বলে দিই। 5টা 1, 2, 3, 4, আর যখন 5টা হবে আড়াআড়ি এটা, তাহলে এটার মান হবে 5। আচ্ছা, 5টা গেল। এবার 90 কার মধ্যে আছে? এই যে পরবর্তী এটার মধ্যে আছে। তারপর 72 কার মধ্যে আছে? এই যে 71, 72 এটার মধ্যে পাই, তা আমরা এটা লিখব। 93, তো 93 আমাদের এখানে আছে, যেহেতু 90 থেকে 94 মধ্যে ভেতরে অবস্থান, তার মানে 93টা আমাদের এখানে আছে। 85, 85, তো 85 আমাদের এখানে আছে। তারপর 69, 6, 9, এই যে 6, 9 এখানে পাইছি, এর অবস্থানটা। 74, 74, তাহলে 74 আমাদের এখানে পাওয়া যায়, তো এখানে লিখব। আর 80, তো 80 কোথায় আছে? যে এখানে অবস্থান করছে। 78, তো 78 এই যে এটার মধ্যে। তো 5টা সময় আড়াআড়ি টান দেব। তারপরে 64, দ্যাটস মিন এই 64, 80, দ্যাটস মিন এই যে 80। তারপর 85 আছে আমাদের এইখানে। এরপরে 99, এই হলো আমাদের 99। তাহলে এখানে ট্যালি চিহ্নগুলোকে আমরা এখানে লিখি। ট্যালি চিহ্ন এখানে 1, তো আমরা এখানে 1 লিখি, আর এখানে হলো 2 গণসংখ্যা। তো ট্যালি চিহ্নগুলোকে আমরা গণসংখ্যায় রূপান্তরিত করব। তার 2, আর এখানে হলো 3, এখানেও আমাদের 3, এখানে 4, এখানে হলো 5, আর এখানে হলো 7, 2, 2, আর 1। আচ্ছা, শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করব শিক্ষার্থী বন্ধু? আমাদের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তো শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের একটি ক্যালকুলেটর ওপেন করি। তো ক্যালকুলেটরে এই দুটোকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। তো এখানে হলো 50 যোগ 54 ইকুয়ালস টু ভাগ 2, তাহলে আমাদের কি দাঁড়ালো? 52। দ্যাট মিন 52।
এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটি বের করার পরে আর পরবর্তীগুলো বের করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে শ্রেণী ব্যবধান জানি 5, সুতরাং আমরা 5 করে বর্ধিত করে যাব, তাহলে হবে। তো 5-5-এর সাথে এই 52-এর সাথে যদি 5 যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে 57, 57-এর সাথে 5 যোগ করলে সেক্ষেত্রে হবে 62, 62-র সাথে 5 যোগ করলে সেক্ষেত্রে হবে 67, 67 থেকে 5 যোগ করলে পারে যোগ করি যদি তাহলে 72, 70, 82, তারপরে 87 আর 92, 97। তাহলে আমাদের খুব সহজে শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা ধাপ বিচ্যুতি তো ধাপ বিচ্যুতি বের করার একটি সহজ নিয়ম হলো যে আমাদের এই দুই পাশ থেকে দুইটা বাদ দিয়ে দেব, এক জোড়া বাদ দিয়ে দেব, তারপরে আমরা এ পাশ থেকে এই দুটো বাদ দেব, তারপরে আমরা পরবর্তী দুইটা বাদ দিয়ে দেব, তারপরেও পরবর্তী আরও দুইটি বাদ দিয়ে দেব। তাহলে মাঝামাঝি থাকলো এই দুটার মাঝে যেটার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাকেই আমরা এখানে 0 উল্লেখ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 এবং 5, এটার মধ্যে গণসংখ্যা হলো 5 বেশি, সুতরাং আমরা এখানেই 0টার অবস্থান নেব। তাহলে আমাদের উপরের দিকে হবে মাইনাস, নিচের দিকে হবে প্লাস। তো -1, -2, -3, -4, -5, 1, 2, 3, 4। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পাশাপাশি গুণ করব। প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5, -8, 3 3 9, 3 2 6, 4 একে 4। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তা হয় 0, 7 একে 7, 2 2 4, 3 2 6, 4 একে 4। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং আমরা বলতে পারি n সমান 3, 6, 9 আর 4 13। আচ্ছা, 3, 6, 9, 13, 18, 25, 27 আর 3, তাহলে এখানে দাঁড়ালো 30। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই -5 থেকে 4 পর্যন্ত আমাদের মোট যোগফলটাকে আমরা নির্ণয় করব, সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো -5, -8, -9, -6, -4। তো আমাদের 0 দরকার নেই, কারণ 0 যোগ করি আর বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যাটাই হবে। তো আমরা একটা বাদ দিয়ে দেব, এখানে যোগ 7 যোগ 4 যোগ 6 যোগ 4 ইকুয়ালস টু আমাদের এখানে সামেশন দিয়ে লিখব FI EY। সামেশন মানে হলো সমষ্টি, আমরা এখানে পাইছি দেখতে পাই -11। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সূত্র আমরা যেটা জানি, আর এই 0 বরাবর এটা হবে A। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি গড় x এর উপর মাত্রা, তারপরে a প্লাস সামেশন FI EY বাই n ইন্টু h। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রতীকগুলোর মান বা চলকগুলোর মানগুলোকে আমরা বসাই দেব। তো এখন এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 77, সুতরাং এই পরিবর্তন করে আমরা লিখতে পারি 77, 77। এরপরে প্লাস এখন সামেশন EY FI। তো আমাদের এখানে এটা আমরা দেখতে পাই -11 আর মোট গণসংখ্যা হলো 30। এবার শিক্ষার্থী বন্ধু
যেহেতু আমাদের এটা মাইনাস, এই জন্য আমরা প্রথম বন্ধনী ইউজ করলাম। এরপরে এইচটা কি দাঁড়ায়? এইচটা হলো যে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান আমরা যেহেতু আমাদের এখানে আমরা ধরে নেওয়া হয়েছে শ্রেণী ব্যবধান 5, সুতরাং আমরা এখানে শ্রেণী ব্যবধান লিখব 5। এরপর আমরা পরবর্তী আরেকটি পৃষ্ঠা নিই। সো equals to 77 প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, এই বাইরের প্লাস আর ভেতরে প্লাস, বিপরীত সাইন হলে পরে মাইনাস হবে, আর একই রকম সাইন হলে প্লাস হবে, গুণ করলে প্লাস হয়। তো যেমন আমরা একটু বস্তু ব্যাখ্যা দিয়ে বোঝাই, যেমন মাইনাস মাইনাস, এটাকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে প্লাস, যেহেতু একই রকম সাইন গুণ করছি। আবার প্লাস প্লাস যদি গুণ করি তাহলে ওখানে হবে প্লাস। আবার যদি বিপরীত সাইন মানে আলাদা আলাদা সাইন যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের আবার হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো আমাদের এবার এই 5টি উপরে আছে, কারণ আমরা জানি মূলত এখানে 2টি পার্টে অংশ আছে। তো যেটার একটা অংশ থাকবে সেটা কিন্তু উপরেই থাকবে, আর যেটা উপরে নিচে থাকবে সেটা একটা উপরেরটাকে বলবো লব, নিচেরটাকে বলবো হর। সুতরাং 5 11 55 বাই 30। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব, এবং ক্যালকুলেটর ইউজ করে একবারে আমরা এটার অ্যান্সারটা নির্ণয় করব। তো তাহলে আমরা একবারে নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করব সেটা হলো 77 মাইনাস, এখন ব্র্যাকেট একটা ইউজ করব, তারপরে আমরা লিখব 55, এবার ভাগ এই হলো 30 ইকুয়ালস টু আমাদের এটা ডেসিমেল উপর 75., তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি যে 75.16। আচ্ছা, 16-র পরের অঙ্কটা যদি 5 বা 5-এর ওপর হয় তাহলে তার সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে বলতে পারি 75.16 নির্ণেয় সংক্ষিপ্ত পদ্ধতির $75.16 প্রায়। এবার শিক্ষার্থী বন্ধু আমাদের পরবর্তী প্রশ্নটি আমরা দেখা যাক। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত বা এই উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো আমাদের অজীব রেখা অঙ্কন করার জন্যে আমাদের একটি টেবিল তৈরি করতে হবে। তো টেবিলটা আমাদের এইখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা আছে, কারণ এখান থেকে আমরা পেতে পারি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তাহলে একটি অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের যেটি প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা। সেক্ষেত্রে আমাদের কলাম হবে 3টা। আমরা কলাম কোনটাকে বলছি? এই বরাবর এটাকে কলাম বলছি, আর এই বরাবর যেটাকে সেটাকে আমরা বলছি সারি বা রো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটি অঙ্কনের জন্য আমরা একটি টেবিল তৈরি করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখান থেকে আমাদের যেহেতু আমাদের এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি, তো এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা সর্বপ্রথম লিখছি যে 11 গ এবং অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ দিয়ে শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি আমাদের পূর্ব থেকে আমরা পাই, এখান থেকে লেখা হয়েছে যে 50, 55, 60, 65, 70 এগুলো আমরা এখান থেকে
লেখা হয়েছে। তারপরে এখান থেকে যেমন পরেরটা আমরা কীভাবে নির্ণয় করব, এই নিচেরটা থেকে যদি 1 কমাই তাহলে হবে 54, তারপর আবার 59 থেকে 1 কমালে পরে 59, আর 65 থেকে 1 কমালে 64, 70 থেকে 1 কমালে 69, আর 75 থেকে 1 কমালে 74। এভাবে আমরা এগুলো লেখা হয়েছে। তারপরে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা দেওয়া আছে কত। আমরা একটু পাশাপাশি দেখি আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে গণসংখ্যা 1 2 3 4 3 3 4 5 7 2 2 4 1। তো আমাদের এখানে 2 2 1 এগুলো সবগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে কি করা হয়েছে যে গণসংখ্যাগুলো আমাদের উঠানো হয়েছে। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা যে কাজটি করতে হবে সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। নিশ্চয়ই তোমরা জানো যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তারপরও আমরা একটু নতুন করে জেনে নিই। তো আমাদের এখানে 1, তো আমাদের 1 বরাবর 1 রাখবো, তারপরে আমরা কোণাকুণি যোগ করব। 1 আর 2 যোগ করলে কত হবে 3, আবার এই যে কোণাকুণি যদি আমরা যোগ করি তাহলে 3 আর 3 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে কত হবে 13, 13 হবে এখানে। আচ্ছা 13 আর পরটা যদি যোগ করি তাহলে এখানে হবে 18, 18 আর যদি 7 যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 25 আর 27, তারপরে আমরা এখানে লিখতে পারি 29, তারপরে এখানে হলো 30। তো আমাদের এখানে মোট গণসংখ্যা 30। তো আমাদের এই অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। তো গ্রাফ অঙ্কনটা করার পূর্বে আমাদের কিছু জিনিসগুলো আমরা একটু বুঝে নিই। যেমন আমাদের এই গ্রাফ বা আমার এখানে একটা গ্রাফ নেওয়া হয়েছে। তো এই গ্রাফের এখানে 5টা করে ঘর আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 5টা করে ঘর আছে। সুতরাং আমাদের টার্গেট হবে এই 5 ঘর মেলানো। তো আমরা সেটা কিভাবে মেলাবো, যদি শ্রেণী ব্যবধান 10 হয় তাহলে সেক্ষেত্রে কত ধরবো 2 একক সমান 1 ঘর। তাহলে হবে কি 1 একক সমান হবে কম হলে এখানে হবে হাফ ঘর। এবার শ্রেণী ব্যবধান 10 একক হলে, তো 10 একক হলে আমাদের যেহেতু আমাদের বেশি হয়, তো বেশি হলে আমাদের ইনটু দিয়ে লিখতে হয় যে 5 দুগুণী 10। তাহলে আমাদের টার্গেট ঘর হলো কত 5 ঘর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 5 ঘর পেয়ে গেলাম। এখন যদি শ্রেণী ব্যবধান 5 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 1 একক সমান 5 ঘর। তাহলে 5 একক, যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে 5 একক সমান আমাদের কত হবে, এখানে 1 ঘর হবে, দুঃখিত এখানে ভুল হয়েছে, এখানে 5 একে 5, তাহলে 5 ঘর। আর যদি এই দুটার কোনোটাই না হয়, যেমন এরকম হতে পারে যে 6 একক হতে পারে, শ্রেণী ব্যবধান 6 হতে পারে, 7 হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব যে আমাদের 6 একক সমান 5 ঘর লিখতে হবে। তাহলে 1 একক সমান কম হবে এই 5/6 ঘর। তাহলে এখন যদি আমরা শ্রেণী ব্যবধান 6 আছে, তাহলে 6 একক সমান 5/6 × 6, তাহলে এখানে হলো 5 ঘর। তো আমাদের মূল টার্গেট হলো যে এখানে যেহেতু 5টা ঘর আছে, সুতরাং আমাদের 5টি ঘর 5 ঘর থাকে সেভাবে লিখতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এগুলো লেখা পরে ফিরব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণীর উচ্চসীমা বলতে গেলে আমাদের বোঝায় এটা হলো, আগেরটা হলো শ্রেণীর নিম্নসীমা আর পরেরটাকে বলা হয় শ্রেণীর উচ্চসীমা। তো ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা হলো 54। এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে
শ্রেণী ব্যবধান 5 করে আছে, এজন্য আমরা লিখছি 1 একক সমান 1 ঘর। এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, তো ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা যেগুলো, তো এগুলো দেখা হয়েছে ধরিয়া অজীব রেখা অঙ্কন করা হয়েছে। আর মূলবিন্দু মানে কি, দুটি অক্ষ যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলবো মূলবিন্দু। তো এটা হবে মূলবিন্দু। মূলবিন্দু 0 থেকে 49 পর্যন্ত। তাহলে 49 বলতে গেলে আমাদের কি বোঝায়, যে এই শ্রেণীর আগেরটা, তাহলে এই শ্রেণীর আগেরটা 5 কমায় দিই, 5 বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবে সেটা হবে 49 পর্যন্ত ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই যে শ্রেণীর আগেরটা বলতে গেলে 49 আমরা এখানে লিখছি। তারপরে হলো 5 5 করে বৃদ্ধি করে গেছে, তাহলে 54, 59, 64, 69, 74 এভাবে আমরা লিখে গেছি। যেহেতু আমাদের এখানে আরও একটি ঘর হতো, কিন্তু আমাদের এখানে জায়গা নেই, তো তোমরা এই নিয়মগুলো, আমরা এটা নমুনা নিয়ম দেখায় দিতেছি, তোমরা পরবর্তীতে ওইটা বাকি ঘরটা লিখে নিও। আর এখানে হলো 5, 10, 15, 20, 25, 30, 35 এই ওয়াই অক্ষ বরাবর লেখা হয়েছে। তো এখন আমাদের এখানে দেখতে হবে যে এক কারোর মধ্যে অবস্থান 54, তাহলে 54 কোনটায়, যে এখানে। আমরা এখানে লাল কালি ইউজ করছি, যেহেতু আমাদের এই কালো কালির ওপরে জিনিসটা ভালো দেখা যাবে না, এই জন্য আমরা লাল কালি ব্যবহার করছি। তো তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো আমাদের এখানে 1 ঘর বলা হয়েছে, তা আমরা সুতরাং এখানে আমরা 1 নেব। এরপরে পরবর্তীতে আমাদের বলা হয়েছে 3, তা 3 হলে পরে 1, 2, 3 এই 3 ঘর পরে দশমিক একটু সার্কেল নিতে হবে। তারপরে 6, 5 আর 1, 6, তারপরে 9, তো 6, 7, 8, 9 এখানে হবে। 9-এর পরে আমাদের দেখতে পাই 13, তা 13 হলো এখানে 10, 11, 12, 13, তার মানে এই বিন্দুতে হবে। 13 পরে 18 হলে এখানে 15, 3 ঘর আছে, 1, 2, 3, 3 5 15 আর 3, 15, 16, 17, 18, 16, 17, 18 এখানে হবে। তারপরে আছে 25, তাহলে আমরা 5টা ঘর গণনা দিলেই হবে, 1, 2, 3, 4, 5 এই হলো আমাদের 25। তারপরে 27, 25, 26, 27, তারপরে হলো 29 বলতে গেলে আমাদের এখানে হলো 30, তো 1 ঘর কম নিলে হবে। যেহেতু আরেকটি ঘর আমরা নিতে পারি নাই, ওই জন্য আমরা দেখাতে পাচ্ছি না, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে এখন আমাদের এই জায়গাতে একটু মনে হয় মিসিং হয়েছে, তো আমরা এখানে লিখে দেব যে এই ক্ষেত্রে জাস্ট এই জায়গাটিতে এক্ষেত্রে 1 একক সমান 1 ঘর ধরিয়া অজীব রেখা অঙ্কন করা হয়েছে। তো সুতরাং এখন আমরা একটু একে যোগ টেনে দেব। তাহলে আমরা এখানে একবারে যোগ টেনে দিই। তারপরে আমরা তারপরেরটা, তারপরে এখান থেকে এটা। আর অজীব রেখা সবসময় ঊর্ধ্বমুখী হয়। এই হলো আমাদের
অজীব রেখা আমাদের এই পাশে লিখব শ্রেণীর উচ্চ সীমা আর এই বরাবর আমরা লিখব ক্রমযোজিত তাহলে এই অজীব রেখা অঙ্কন করা হলো শিক্ষার্থীরা বিন্দু। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আর আমাদের যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।